হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হচ্ছে এনএম জিএনএম 2026 যারা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা আমাকে অনেক কোশ্চেন করেছো জিএনএম এনএম নিয়ে, যে জিএনএমে কাট অফ বেশি যায় না এনএমে কাট অফ বেশি যায়, জিএনএম এনএম এক্সাম কি একটাই? আর তাছাড়া হচ্ছে জিএনএম এনএম এর স্কলারশিপ, এই নিয়ে ট্রেনিং পিরিয়ডে তোমাদের ডিউটি টাইম, জিএনএম ভালো না এএনএম ভালো, কোনটা করলে তোমার জন্য বেটার হবে, আর জিএনএম অ্যান্ড এএনএম এর পুরো ইন্ট্রোডাকশন আর ডিসঅ্যাডভান্টেজ আর অ্যাডভান্টেজ। তো এই যে বললাম, এছাড়াও আরও অনেক কিছু তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই বলি, তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো আমাকে যে আমি কি করেছি। আমি এএনএম ট্রেনিং করেছি 2023 to 25-এর ব্যাচ হলাম আমি, আর আমাদের রিলিজের 3 মাস হয়েছে, এখন আমাদের জন্য জব হয়নি। তো নেক্সট আমি ইন্ট্রোডাকশানটা দিয়ে দিই জিএনএম এর। জিএনএম হচ্ছে জেনারেল মিডওয়াইফারি নার্সিং। এটা হচ্ছে 3 বছরের কোর্স, যেটা কিন্তু প্রাইভেট হসপিটালও হয় আর গভর্নমেন্ট হসপিটালও হয়। আর এএনএম যে ট্রেনিংটা, এটা হচ্ছে অক্সিলারি নার্স মিডওয়াইফারি একটা কোর্স। আর এই জিএনএমটা হয় 3 বছরের, আর এএনএমটা হয় 2 বছরের কোর্স। আর এএনএমটা কিন্তু প্রাইভেটে হয় না, শুধুমাত্র গভর্নমেন্ট থেকে এএনএমটা হয়। যদি কোথাও শুনে থাকো যে প্রাইভেট থেকে হচ্ছে, সেগুলো গভর্নমেন্টের সঙ্গে কোনো যোগাযোগ নেই, মানে গভর্নমেন্ট যে জবটা সেটা ওখান থেকে দেবে না। এএনএম গভর্নমেন্ট ট্রেনিংই শুধুমাত্র হয় যেখান থেকে গভর্নমেন্ট জব হয়। এরপর আসি খরচ নিয়ে। খরচ বলতে জিএনএমে যেহেতু 3 বছরের কোর্স, তাই খরচ অবশ্যই একটু বেশি, আর এএনএমে 2 বছরের কোর্স, তাই খরচ একটু কম। আর এবার বলছি সিলেকশন প্রসেসটা। সিলেকশন প্রসেস এএনএম জিএনএমে তোমরা কিভাবে আসবে। এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম হয় প্রতি বছর। তো সেই এক্সামে তোমরা ভালো র্যাঙ্ক করে চান্স পেলে এই এএনএম জিএনএমে নার্সিং ট্রেনিংয়ে তোমরা আসতে পারবে। আর দুটোরই কোয়ালিফিকেশান হচ্ছে তোমাদের এইচএস পাস করতে হবে। এইচএস পাস করে তোমরা প্রাইভেট থেকেও জিএনএমটা করতে পারো, আর যদি গভর্নমেন্ট থেকে করতে চাও তাহলে এই এক্সামটা দিতে হবে। এরপর আমি আসি ডিউটি টাইমটা। এএনএম জিএনএম ট্রেনিংয়ে যখন তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে, তখন তোমাদের ডিউটি টাইমটা কেমন হবে। ফার্স্ট ইয়ারে এএনএম যে দুটো কোর্সে ডিউটি টাইম সেম হয়। কীরকম হয়, সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আর সোম থেকে শনিবার পর্যন্ত ক্লাস হয়। শনিবারে হয় শুধুমাত্র 8টা থেকে 12টা পর্যন্ত। আর সেকেন্ড ইয়ারে এএনএমটা বলছি, সেকেন্ড ইয়ারে এএনএম সেম থাকে টাইমটা, শুধু কিছুদিন থাকে ইভিনিং ডিউটি আর 1 সপ্তাহ থাকে নাইট ডিউটি, যেটা প্রতিটা এনটিএসে নাও থাকতে পারে, কিন্তু আমাদের ছিল। আমাদের হচ্ছে রঘুনাথপুর এনটিএস, পুরুলিয়া। তো ভাবেই হয় এএনএম। আর জিএনএমটা হচ্ছে ডিউটি টাইমটা এরকমই থাকে সেকেন্ড ইয়ারেও থার্ড ইয়ারেও, যে 8টা থেকে 4টে পর্যন্ত, কিন্তু নাইট ডিউটি থাকে অনেক বেশি সেকেন্ড ইয়ারে, আর থার্ড ইয়ারে তার থেকেও বেশি পরিমাণে থাকে নাইট ডিউটি জিএনএমদেরকে। ইভিনিং ডিউটিও থাকে। আর এএনএমদের কমিউনিটি ডিউটিটা বেশি থাকে। কমিউনিটি ডিউটি মানে হচ্ছে কমিউনিটিতে গিয়ে, রুরালে বা আরবানে গিয়ে ডিউটি। আর জিএনএমদের ক্ষেত্রে হসপিটাল ডিউটিটা বেশি থাকে, আর কমিউনিটি ডিউটিটা জিএনএমদের ক্ষেত্রেও থাকে কিন্তু কম থাকে তুলনামূলক। এরপর আরেকটা ইম্পর্টেন্ট কথা, যেটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমাকে মাঝে মাঝে, যে স্কলারশিপের ব্যাপারটা। তো এএনএম করলে কিন্তু মাসে মাসে তোমরা 500 টাকা করে পাবে স্কলারশিপ। তো এটা 2 বছর তোমরা কন্টিনিউ 500 করে পাবে প্রতি মাসে। আর জিএনএমদের ক্ষেত্রে যদি এইচএস পাস করে তোমরা অ্যাডমিশন নাও, তাহলে তো স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপগুলো, ওগুলো অ্যাপ্লাই করতে পারো। তাছাড়া হচ্ছে আরও কিছু স্কলারশিপ থাকে, সেগুলো তোমরা অ্যাডমিশন নিলে জানতে পারবে। আর তাছাড়া যেটা হচ্ছে জিএনএমদের লাস্ট 6 মান্থের ইন্টার্নশিপ, সেখানে মাসে মাসে ওই 5000 এরকম করে দেওয়া হয় 6 মাস। এটা হচ্ছে ইন্টার্নশিপের সময় তোমাদের স্কলারশিপ দেওয়া হয়। আর খরচের ব্যাপারে হচ্ছে, যেখানে তোমাদের হোস্টেল থাকবে সেখানে খরচটা একটু কম হবে, আর হোস্টেল না থাকলে ওই থাকার খরচটা এক্সট্রা লাগে। আরেকটা কথা হচ্ছে যে তোমরা আমাকে জিজ্ঞাসা করো বারবার যে আর্টসের স্টুডেন্ট হলে কি জিএনএম বা এএনএম এই এক্সামটা দিতে পারবে না। এটা একদমই নয়, অবশ্যই দিতে পারবে। আর জিএনএমদের ক্ষেত্রে হোস্টেলটা হচ্ছে ম্যান্ডেটরি, মানে যেখানে তোমাদের হোস্টেল থাকে যে এনটিএসগুলোতে জিএনএমে, সেখানে কিন্তু তোমাকে হোস্টেলে থাকতেই হবে, মানে যাওয়া আসা করতে পারবে না, বাইরে থাকতে পারবে না। আর এএনএমদের ক্ষেত্রে হচ্ছে যে এরকম কোনো বাধ্যতামূলক কিছু নেই যে তোমাকে হোস্টেলে থাকতেই হবে। তোমরা হোস্টেলে ইচ্ছে করলে থাকতেই পারো, আর না হলে বাইরে মেসে থাকতে পারো বা বাড়ি থেকে যাওয়া আসা করতে পারো। আরেকটা বলে দিই, ল্যাঙ্গুয়েজে অনেকে ইংলিশে কোর্স করতে হবে, সেই জিনিসটা নিয়ে ভয় পাও। তো এটা বলি যে এএনএমদের ক্ষেত্রে কিন্তু বোথ ইংলিশ আর বেঙ্গলি তোমরা দুটোতেই এক্সাম দিতে পারবে, পড়াশোনা করতে পারবে। আর জিএনএমদের ক্ষেত্রে ইংলিশেই পড়তে হবে,
কিন্তু খুব একটা যে কঠিন থাকে সেরকম নয়। তোমাদের প্রথমে কঠিন লাগলেও পরে আস্তে আস্তে জিএনএমটা ইংলিশ হলেও সহজ লাগবে। আর কাট অফ হচ্ছে এএনএমদের ক্ষেত্রে কাট অফটা অনেকটাই হাই যায়, আর জিএনএমদের ক্ষেত্রে একটু এএনএমদের তুলনায় কাট অফটা কম যায়। এই রিসেন্ট ইয়ার্সে দেখা যাচ্ছে যে এএনএম করতে গেলে কিন্তু অনেক নাম্বার চাই, আর জিএনএমদের ক্ষেত্রে এএনএমদের তুলনায় অবশ্যই কম নাম্বার চাই। তার কারণ হচ্ছে এএনএমদের সিট সংখ্যাটা অবশ্যই কম, আর কলেজেও জিএনএমদের তুলনায় কম, তাই কাট অফটা অনেকটাই কম যায়। তাছাড়া দেখা যাচ্ছে অনেকে নাইট ডিউটি করতে চায় না, অফিস টাইম বলেও অনেকে এএনএমটা চয়েস করছে। তো তাই জন্য কাট অফটা এএনএমদের ক্ষেত্রে এখন বেশি যাচ্ছে, মানে মার্কস এর ক্ষেত্রে বেশি লাগছে। এরপর আসি জিএনএম আর এএনএম এর ডিসঅ্যাডভান্টেজ আর অ্যাডভান্টেজ। তো প্রথমে আমি জিএনএমটা বলছি। জিএনএম এর অ্যাডভান্টেজগুলো কী কী? জিএনএম এর অ্যাডভান্টেজ হচ্ছে তোমরা অনেক প্রমোশন পাবে, মানে তোমরা কেরিয়ার গ্রোথ করতে পারবে। যারা মানে তোমরা যখন গভর্নমেন্ট জব পাবে জিএনএম করার পরে, তারপরে তোমরা ওখান থেকে আরও অনেক উপরে উঠতে পারবে। যেমন হচ্ছে সিএইচও বলে একটা পদ আছে, সেখানে তোমরা পরীক্ষা দিয়ে যেতে পারবে। তারপর হচ্ছে পোস্ট বেসিক বিএসসি, মানে তোমরা জব করার সাথে সাথে যে বিএসসি একটা ট্রেনিং হয় 1 বছরের, সেটা করে তোমরা পোস্ট বেসিক বিএসসি, তারপর সেখান থেকে টিচার হিসেবে পড়াতে পারবে। সেটা কিন্তু প্রথমে হচ্ছে তোমাদের স্টাফ নার্স হিসেবে জয়েন করতে হবে জিএনএমে যখন গভর্নমেন্ট জব পাবে। তারপরে তো ধীরে ধীরে তোমাদের কেরিয়ার অনেক গ্রোথ হবে আর প্রমোশন বাড়বে। আর বেতন সেটা হচ্ছে বেতন অনেকটা বেশি থাকে, আর ধীরে ধীরে যখন প্রমোশন হবে তখন তোমাদের আরও বেতনটা বেশি হবে। এরপর আসি এএনএম এর অ্যাডভান্টেজ নিয়ে। এএনএম এর অ্যাডভান্টেজ হচ্ছে তোমরা জব সিকিউর পাবে একটা, অবশ্যই গভর্নমেন্ট জব সিকিউর, মানে তোমরা 2 বছরের ট্রেনিং করলে তারপর তোমরা ডাইরেক্ট গভর্নমেন্ট জব পাবে। সেটা 3 মাসের মধ্যেও পেতে পারো বা 1 বছরের মধ্যেও পেতে পারো। তো এই একটা জব সিকিউর আছে এবং তাড়াতাড়ির মধ্যে। আর এই এএনএম এর ক্ষেত্রে তোমরা ট্রেনিং করার পর যখন জব পেয়ে যাবে তখন তোমরা আরও যদি চাও অন্য কোনো জবের জন্য প্রিপারেশন নিতে, তাহলে তোমরা সেই টাইমটাও পেয়ে যাচ্ছ। তো সেই টাইমটা যদি তোমরা অন্য জবের প্রিপারেশন নাও তাহলে কোনো সমস্যা হবে না। আরেকটা অ্যাডভান্টেজ এবং সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ সেটা হচ্ছে অফিস টাইম। মানে তোমাদের নাইট ডিউটিং বা শিফটিং ডিউটিং সেটা নেই। অফিস টাইম ডিউটি মানে সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত। আরেকটা হচ্ছে গভর্নমেন্ট হলিডেগুলো পাওয়া যায় এএনএমদের ক্ষেত্রে যখন ডিউটি করবে তোমরা, যখন তোমরা জব করবে তখন, আর সানডেটা অফ থাকে। আর এএনএমে যখন তোমরা জব পেয়ে যাবে তখন তোমরা জবটা কোথায় পাবে? হসপিটালে নয়, তখন জব হবে তোমাদের এসএসকে, মানে যেটা সুস্বাস্থ্য কেন্দ্র বা হচ্ছে হেলথ সেন্টার বা পিএসসি বিপিএসসিতে তোমরা জব পাবে। তো এগুলো হচ্ছে আমি অ্যাডভান্টেজ বললাম দুটো। স্যালারিটা হচ্ছে এএনএমদের ক্ষেত্রে জিএনএমদের থেকে স্যালারিটা অবশ্যই এএনএমদের একটু কম, মানে 30,000-এর মতন স্টার্টিংয়ে হয়। আর জিএনএমদের ক্ষেত্রে বললাম 40,000 মতন, আর প্রমোশন হয় পরে। তো এরপর আসি আমি ডিসঅ্যাডভান্টেজ। তো প্রথমেই হচ্ছে জিএনএমদের, প্রথমেই তো নাইট ডিউটি তোমাদের করতে হবে, শিফটিং ডিউটি তোমাদের করতেই হবে যখন তোমরা গভর্নমেন্ট জব পাবে। আরেকটা হচ্ছে যে জব, জিএনএমদের ক্ষেত্রে জব অবশ্যই পাওয়া যায় গভর্নমেন্ট জব, কিন্তু একটু দেরিতে পাওয়া যায়। তো পাওয়া যায় না এমনটা নয়, কিন্তু ওয়েট করতে হবে তোমাদের। আর তার সাথে তোমরা এক্সপিরিয়েন্স কালেক্ট করবে তোমাদের প্রাইভেট হসপিটালে, যে কোনো প্রাইভেট হসপিটালে তোমরা ইন্টারভিউ দিয়ে সেখানে জব করবে এবং 10,000 20,000 এরকম স্যালারিতে তোমরা জয়েন করতে পারো ওই প্রাইভেট হসপিটালে। তারপর তোমরা গভর্নমেন্ট জব অবশ্যই পাবে, কিন্তু একটু সময় সাপেক্ষ। যেহেতু শুধু গভর্নমেন্ট যে ইনস্টিটিউটগুলো আছে যেখান থেকে জিএনএম হয় সেখানেই যে তাদের প্রায়োরিটি দেওয়া হয়, তাদের জব দেওয়া হয় এমন তো নয়। প্রাইভেট অনেক হসপিটাল আছে যেখানে জিএনএম কোর্স হয়। তো সেই প্রাইভেট হসপিটালের যারা ট্রেনিং করবে আর গভর্নমেন্ট হসপিটালে যারা ট্রেনিং করবে দুজনকেই কিন্তু সেম গুরুত্বই দেওয়া হয় তো জবের ক্ষেত্রে। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হলিডেটা খুব কম পাওয়া যায়, মানে যে সানডে অফ থাকে না তোমাদের, সেখানেও এমার্জেন্সিতে ডিউটি থাকতে পারে, এগুলোই। আর এএনএমদের ডিসঅ্যাডভান্টেজগুলো বলে দিই এবার। তোমাদের কিন্তু প্রমোশনটা হয় না, মানে এএনএম যে তোমরা জব যখন পেয়ে যাবে গভর্নমেন্ট তখন তোমাদের জব সিকিউর হবে, কিন্তু তোমাদের প্রমোশন হয় না। প্রমোশন হলেও সেই সুপারভাইজার পদে প্রমোশন হবে, কিন্তু সেটাও হয় তোমার ওই 10 বছর পরে। আর স্যালারিটা হচ্ছে জিএনএমদের থেকে কম। আর জিএনএমদের যেগুলো বললাম যে তোমরা আরও উপর দিকে যেতে পারবে, মানে তোমরা সিএইচও পদে বা আরও অনেক পদ আছে যেগুলোতে তোমরা উঠতে পারবে প্রমোশন হয়ে, কিন্তু এএনএম করলে সে সুযোগ নেই। তো
এতক্ষণ আমি তোমাদের জিএনএম, এএনএম, ইন্ট্রোডাকশন, ডেফিনেশন বা ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ সব তোমাদের ডিটেলসে বললাম। এরপর তোমরাই ভেবে দেখো তোমাদের কোনটা ঠিক হবে। আমার মতে যদি জানতে চাও, তাহলে তোমাদের যদি একটা সিকিউর গভর্নমেন্ট জব খুব তাড়াতাড়ির মধ্যে দরকার হয়, তাহলে তোমরা এনএমের দিকে যেতে পারো। আর যদি তোমাদের বয়স এজ কম থাকে, যদি তোমরা আরও ওপরে যেতে চাও এবং ওয়েট করার ধৈর্য থাকে, তাহলে তোমরা অবশ্যই জিএনএমের দিকে যাও। সেখানে স্যালারি বেশি, প্রমোশন বেশি, সব বেশি, তো সেদিকে যেতে পারো। আর নিজের পার্সপেক্টিভে তোমরা বুঝবে যে তোমাদের এএনএম দরকার নাকি জিএনএম দরকার। যাদের নাইট ডিউটি পছন্দ নয় তারা অবশ্যই এএনএমের দিকে যেতে পারো, বা যাদের হসপিটালিটি বেশি পছন্দ নয় বা নার্সিং লাইফে খুব একটা ইন্টারেস্ট নেই, তারা এএনএমে আসতে পারো। কারণ এএনএমে তোমাদের হসপিটাল ডিউটি করতে হবে না, তোমাদের হচ্ছে সাব সেন্টারে ডিউটি করতে হবে বা এসএসকে সুস্বাস্থ্য কেন্দ্রতে তোমাদের ডিউটি করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আমি তোমাদের কিছুটা হলেও বোঝাতে পেরেছি জিএনএম বা এএনএমের যে ডিফারেন্সিয়েশন বা ডিটেলসটা। তো তোমরা যদি কিছু বুঝতে না পারো বা আরও কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে তোমরা কমেন্টে জানিও। আর তোমাদের কি করার ইচ্ছে, জিএনএম না এএনএম, সেটাও তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কি করবে, লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরও এএনএম জিএনএম রিলেটেড নানা ধরনের ভিডিও পেতে। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।